বাধ্য করতে পারে, এই ধরনের প্রশ্ন আমাদের বিভিন্ন সময় আসে। তো ছোট্ট একটা প্রশ্ন এখান থেকে বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। 27 এবং 28 নম্বর সেকশন থেকে বড় প্রশ্ন হবেই না। তারপরেও আমাদের ওই কয়েকটা বিষয় শুধু একটু জেনে রাখা দরকার, কার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন আর কার বিরুদ্ধে করতে পারবেন না। এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় হয়। তো যদি হয় তাহলে আমাদের তো অ্যান্সার করতেই হবে, অ্যান্সার না করে তার উপায় নাই। দ্যাটস ওয়াই আমাদের এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন করলে অ্যান্সার করবেন। আমরা যখন আরো প্র্যাকটিসে আসবো ইনশাআল্লাহ আমাদের শেষ হবে, প্রতিনিয়ত আমরা এই প্রশ্ন ওয়াইজ আলোচনা করা শুরু করবো। আপনারা যখন একবার রিভিশন অন্তত পক্ষে একবার পড়ে ফেলেন, যে সেকশন গুলোর কথা বলছি সেই সেকশন গুলো একবার করে পড়ে ফেলেন, পড়ে ফেললে বাকিগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো এবং তখন নতুন নতুন ভাবে পড়ে ফেলা বিষয়গুলো নিয়েই আমি বিভিন্ন রকম প্রশ্ন আপনাদেরকে করতে পারবো বা আলোচনা করতে পারবো। আমাদের আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, এই প্রশ্নটা হলো রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বা দলিল সংশোধন। আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সবচেয়ে ভয়াবহ কিছু সেকশন আছে, যেই সেকশন যেমন যে কথাগুলো বললাম আমরা 8 নাম্বার সেকশন, 9 নাম্বার সেকশন থেকে প্রচুর মামলা হয়, 5 নাম্বার সেকশন থেকে প্রচুর কথা হয়, কয়টি উপায়ে দেওয়া হয়ে থাকে 12, 21, 21-এর ক, 22, 27, 28, তাহলে কয়টা সেকশন হলো? এই সেকশন গুলো প্রবলেমেটিক হোক আর বিভিন্ন প্রশ্ন হোক, প্রশ্ন আসবেই, এই কয়েকটা পড়লেই হবে, আর বাকিগুলো আমরা আলোচনা করছি। আর একটা হচ্ছে ভয়াবহ সেকশন গুলোর মধ্যে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, যে কথা আমরা বলছি দলিল সংশোধন। দলিল সংশোধন বা চুক্তি সংশোধন কিন্তু এক বিষয় কি, দলিল সংশোধন এবং চুক্তি সংশোধন কি একই বিষয়? স্যার একই বিষয় স্যার। চুক্তি থাকবে স্যার। জি দলিল বলতেই তো চুক্তি স্যার। জি। তো প্রশ্ন আপনাকে যেভাবেই করি যে যখন দলিল সংশোধনের কথা বলে তখন আপনাকে কথাটা ওরকমও বলতে পারে চুক্তি সংশোধনের ক্ষেত্রে উদাহরণ সহ আলোচনা করুন। এখন এই কথা পাওয়ার পরে আপনার কাছে মনে হতে পারে যে আমি তো পড়েছি দলিল সংশোধনের বিষয়বস্তু, এখানে দলিল সংশোধন করতে পারবেন। দুটো বিষয় আপনাকে একেবারে খেয়াল রাখতে হচ্ছে। নাম্বার 1, সেটা হলো যদি প্রতারণার মাধ্যমে বা পারস্পরিক ভুলের মাধ্যমে কোনো দলিল সম্পাদন হয় অথবা অন্য কোনো লিখিত দলিল প্রকৃতি অর্থ পক্ষগণের প্রকাশ না করে, এই দুইটা ক্ষেত্রে একটা হচ্ছে প্রতারণা বা পারস্পরিক ভুল, নাম্বার 2 হচ্ছে অন্য কোনো অর্থে যদি যেই অর্থে দলিলটা লেখা হয়েছে সেই উদ্দেশ্য যদি পূরণ না হয় তাহলে আপনি দলিল সংশোধনে মামলা করতে পারেন। তাহলে দলিল সংশোধনে মামলা করতে হলে আপনাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হচ্ছে, হয় পক্ষগণ প্রতারণা বা পারস্পরিক ভুলের মাধ্যমে দলিলটা ভুল হয়েছে, আমি এই মামলাটা একটা মামলা ছিল, এই মামলাটা শুনানি করতে যে এই প্রবলেম একটা ফেস করেছিলাম, সেটা হচ্ছে যখন যথাযথ মূল্যের বিনিময়ে তৃতীয় পক্ষ যদি সরল বিশ্বাসে ওই জমিটা বিনিময় বা ক্রয় বিক্রয় হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু দলিলটা সংশোধন আর করা যায় না। কি বললাম, ধরেন আমি একটা দলিলের দাগ ভুল আছে, দলিলটা সংশোধন করা দরকার, করি নাই, কিন্তু ওই সম্পত্তি অলরেডি আমি অন্য জায়গায় বিক্রি করেছিলাম, উদ্দেশ্য ছিল আমি বাড়ি কিনবো, তার ধরেন 20 নাম্বার দাগ তার বাড়ি আর 10 নাম্বার দাগ তার জমি, কথার কথা আমার উদ্দেশ্য ছিল বাড়ি কিনবো, সবকিছু 10 নাম্বার 20 নাম্বার দাগে এরকম করে লেখাও আছে 20-এর কাতে 10, অর্থাৎ ওই দাগের টোটাল সম্পত্তি ছিল 20, আপনি 10 পারচেজ করেছেন। এবারে সবকিছু দেখেই বোঝা যাচ্ছে যে আসলে দলিলটা ভুল করে এই দলিলটা হয়েছে। তারপরে কি করা হয়েছে, এই দলিলটা যিনি সম্পত্তিটা পেয়েছেন বা যেই দাগে দেওয়া হয়েছে, বাদী পক্ষ
বা যার সম্পত্তি ছিল সে তো দলিল দেখে বুঝতে পেরেছে যে আসলে দলিল তো এই না, তৃতীয় পক্ষই জমিটা অর্থাৎ যথাযথ মূল্যের দ্বারা তৃতীয় কোনো পক্ষের কাছে যদি জমিটা ক্রয় করে হয়ে থাকে বা বিক্রয় করা হয়ে থাকে বা হস্তান্তর করা হয়, তাহলে কিন্তু দলিল সংশোধন কখনো আর দেন না। অর্থাৎ যার জমি তার কাছেই যদি থাকে তাহলে কিন্তু দলিল সংশোধনের শুরু দেন। এটা একটা গভীর কথা, এই কথাটা আমাদের আপাতত জানার দরকার নাই। দলিল সংশোধনের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় প্রয়োজন। নাম্বার এক, এই অবশ্য মশা আছে, দলিলটা কিভাবে ভুল হয়েছে, মশা কাটাবে পারস্পরিক এই ভিতরে এসো। প্রতারণার মাধ্যমে হয়েছে কিনা, নাম্বার হচ্ছে দলিলের যে অর্থ ছিল সেই অর্থ অনুযায়ী হয়েছে কিনা, তাহলে আপনার দলিলটা সংশোধনের জন্য মামলা করতে পারবেন। সাক্ষ্য প্রমাণ দ্বারা আদালতের কাছে যদি সুস্পষ্ট ভাবে মনে হয় যে দলিলটা ভুল হয়েছে এবং তার যে প্রকৃত উদ্দেশ্য সেই প্রকৃত উদ্দেশ্যটা ব্যাহত হয়েছে, তাহলে কোর্ট দলিল সংশোধন করে দিতে পারে। আর তো জানেন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের দুইটা সেকশন শুধু বাধ্যতামূলক, বাকি সবগুলোই কিন্তু বাধ্যতামূলক না। সেদিন আমি বলেছিলাম যে আমি জয়পুরহাটে গিয়েছিলাম, ওই যে তো জয়পুরহাটে কোর্টে বসে আছে একটা মামলা। আমাদের মামলাটা প্রথমেই হিয়ারিং হলো কিন্তু বাদীপক্ষ নাই। পরে বললো যে বাদীপক্ষের একজন জুনিয়র আইনজীবী বললো যে আমার সিনিয়র ইয়াতে আছেন, অন্য কোর্টে আছেন, আসলে মামলাটা ধরার জন্য। ঠিক আছে, আমরা বসে রইলাম। জয়পুরহাটের যে অ্যাডভোকেট আমার সাথে ছিল মামুন ভাই, ওনাকে বললাম যে মামুন ভাই তাহলে বসে থাকেন। তো মামুন ভাই বললো যে ভাই আপনার বসে থাকেন, আমার পাশের কোর্টে আর একটা মামলা আছে, আমি আসতেছি। তো মামুন ভাইও আসলো, ওই লোকটা ওই সিনিয়র যে অ্যাডভোকেট অপর পক্ষে সেও আসলো। এসে বসতে বসতেই কোর্ট ওই মামলাটা ছেড়ে অন্য মামলাতে গেছে, বললো যে তাহলে বসেন, পরে আপনার মামলায় শুনালেন, লাস্টের দিকে শুনালেন। এখন বসে গুরুত্বপূর্ণ একটা মামলা হিয়ারিং, জয়পুরহাটের একেবারে দাড়ি পাকা, একেবারে ধরেন হচ্ছে পাঞ্জাবি পরা, সাদা ধবধবে পাঞ্জাবি পরা একজন অ্যাডভোকেট সাহেব বই নিয়ে আসছেন, কোর্টে একটা মামলা শুনানি করছেন। সেই কোর্টে মামলা শুনানি করতে গিয়ে উনি আমার কাছে, এটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই মামলা শুনানি করতে যে একটা মামলার রেফারেন্স বারবার ওই কোর্টকে মামলার রেফারেন্স দিচ্ছেন হচ্ছে একটা হাদিসের কথা বলছেন, মানে ইসলামিক ল একটা হাদিস থেকে আসছে, সেই হাদিসের রেফারেন্স দিয়ে ডিএফ মোল্লার একটা বই থেকে ওইটা পড়া করছেন। আইনজীবীটা খুব প্রবীণ আইনজীবী আমার কাছে মনে হলো, খুবই বয়স্ক এবং একেবারে পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে আইনজীবী ড্রেস নাই, মানে একজন ইমাম সাহেবের মতন ড্রেস তার। যদিও ঠিক আছে এখন শিথিল করছেন যে কোন রকম পড়া লাগবে না, উনি একেবারে ডাইরেক্ট ইমাম সাহেবের বেশে আসছেন। তো কোর্ট বারবার বলছেন যে আপনি যে রেফারেন্সটা বললেন কোথা থেকে বলছেন, ডিএফ মোল্লার সেকশন 34 নাম্বার সেকশন থেকে বলছি। তো কোর্ট বারবার বলছে ডিএফ মোল্লার বইয়ের সেকশন 35, মানে স্ট্যাটিউটরি ল কি, উনি আর বলতেছেন না, বলতেছে 34 থেকে বলছি। তো বই দেখলো কোর্ট, অনেকক্ষণ কথা বলার পরে মানে আমি যে মামলাগুলো হয় মুসলিম আইনে উত্তরাধিকার নিয়ে যে মামলা হয়, সেই মামলা আমাদের মুসলিম পার্সোনাল ল অনুযায়ী কিন্তু মামলা হয়। সেক্ষেত্রে কিন্তু রেফারেন্স হচ্ছে সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াতে। এখন কোন হাদিসের যদি আপনি রেফারেন্স দেন, সেই হাদিসটাকে আপনি মধ্যে ওইটা একটা ইজমা কিয়াসের মাধ্যমে আসছে, সেখান থেকে একটা পয়েন্ট উনি তুলে ধরছেন, বাট কোর্ট কোনোভাবেই মানতে চাচ্ছে না। তো দ্যাটস ওয়াই আমরা বলতে চাচ্ছি, আমি এই কথা কেন বললাম, আমি বললাম যে দেখেন একটা দলিল সংশোধন করতে গেলেন, দলিল সংশোধনের বিষয়টাকে আপনাকে দুইটা বিষয় শুধু খেয়াল রাখতে হবে, এত বেশি খেয়াল আপনার রাখার দরকার নেই। যে কথা বললাম যে সম্পত্তিটা হস্তান্তর করলে কিন্তু আপনার কি হয় না, এই সম্পত্তির ক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন। আপনাকে দলিল সংশোধন করার ক্ষেত্রে দুইটা বিষয় প্রয়োজন হয়। নাম্বার এক হলো
যে কথা বললাম পারস্পরিক ভুল অথবা প্রতারণার মাধ্যমে হয়েছে। নাম্বার 2 হলো এই দলিলের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা ব্যাহত হয়েছে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? দলিল সংশোধনের জন্য মামলা করতে পারবেন। সেটা আবার একেবারে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেটা 96, 95 এবং 96 নাম্বার সেকশনের দুইটাতেই বলেছে আপনি 90 দিনের মধ্যে তিন বছরের মধ্যে সংশোধনের জন্য মামলা করতে পারেন। এখন একটা দলিল সংশোধন করবেন, বাট এই দলিল সংশোধন করতে যে আপনি দেখলেন যে আপনার তামাদি যে মেয়াদ, কিছুদিন আগে আমরা তামাদি আইন করেছি, সেই তামাদি দ্বারা 3 বছর বারিত হয়ে গেছে। অর্থাৎ আপনি কোনোভাবে দলিলের বিষয় জেনেছেন এবং দলিল সংশোধনের জন্য দাগ ভুল হয়েছে, সেটা গ্রামে মিটিং করেছেন, দলিল ভুল হওয়ার কারণে ওই দলিল থেকে আপনাকে বেদখল করার জন্য চেষ্টা করেছে, আপনি থানাতে ডায়েরি করেছেন। এর মানে আপনি 3 বছর আগে থেকেই এই দলিলের ভুলটা জানেন। কজ অফ অ্যাকশন রেইজ হয় আপনি জানার পরে, দলিলটা যে ভুল হয়েছে সেটা জানার পরে। এখন আমার প্রশ্ন হলো, দলিল সংশোধনের জন্য আপনার যে টাইম ফ্রেম অর্থাৎ 95 এবং 96 নাম্বার সেকশনের যে টাইম ফ্রেম, সেটা 3 বছরের মধ্যে মোকদ্দমা করতে পারেন। আপনার করণীয় কি? আপনার অধিকার তো নষ্ট হয়েছে। তামাদি আইনের 3 নাম্বার সেকশন অনুযায়ী আপনি তামাদি নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমা দায়ের না করতে পারলে মোকদ্দমাটা তামাদি দ্বারা বারিত হয়। তাহলে আপনার করণীয় কি? কি আছে আপনার করণীয়? এই মামলা কি করতে পারবেন? আর আপনার তো মামলা করার অধিকার নষ্ট হয়ে গেছে। আর কি কিছু করতে পারবেন? স্যার বিলম্ব মওকুফের জন্য দরখাস্ত করা যাবে না স্যার? বিলম্ব মওকুফ কি মূল মামলা ক্ষেত্রে প্রযোজ্য হয় ভাইয়া? না স্যার। বিলম্ব মওকুফ যদি মওকুফের জন্য প্রযোজ্য না হয়, তাহলে তো বিলম্ব মওকুফের জন্য দিতে পারবেন না। স্যার এটা ঘোষণা মামলা করা লাগবে স্যার। এই এই 42 ধারা 17। জি, আপনার ঘোষণা চাইতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে কোর্ট ফি কত হবে তাহলে? 300 টাকা কোর্ট ফি হবে স্যার। নির্দিষ্ট কোর্ট ফি, ফিক্সড কোর্ট ফি স্যার। প্রতিটি ঘোষণার জন্য 300 টাকা। এক্স্যাক্টলি। আর যদি রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের জন্য মামলা করতেন, এক বলেন স্যার। তাহলে তো স্যার অ্যাডভোকেট কোর্ট ফি স্যার। অনেক সময় আইনজীবীরা কি করে জানেন? এই কোর্ট ফি বাঁচানোর জন্য এই এই কাজ করে। ঘোষণামূলক মোকদ্দমা করে। হ্যাঁ, বলে আগের থেকেই জানতাম আমি, হ্যাঁ, তামাদি দ্বারা বাড়িতে হয়ে গেছে, এই জন্য ঘোষণা করবো। মানুষের যে কত রকম বুদ্ধি। সো এই যে 31 নাম্বার সেকশনে যখনই মামলা করবেন, বা যে কথাগুলো এতক্ষণ বললাম তার সাথে আরেকটা সেকশন আপনাকে যুক্ত করতে হবে, যে এই সেকশনটার নাম হচ্ছে 33 নাম্বার সেকশন, অর্থাৎ স্পেসিফিক রিলিফ অ্যাক্টের দলিল সংশোধনের যে কিছু প্রিন্সিপাল আছে, নীতি আছে, তাই না? এই নীতিটাও যুক্ত করতে হবে, যে কথা আমরা কিছুক্ষণ আগেই বললাম। এই নীতিটা কি? এই নীতিটা হচ্ছে দলিল সংশোধনের ক্ষেত্রে আপনার দলিলের অর্থ কি ছিল, অর্থাৎ দলিলটা কি অর্থে ব্যবহার করা হয়েছে, দলিলের বৈধ ফলাফল কি হওয়া উচিত ছিল বা অভিপ্রায় ছিল, দলিলের ভাষা বা অভিপ্রায়ের মধ্যে কোনো সীমাবদ্ধ ছিল কিনা বা সীমাবদ্ধ থাকবে না, সেই বিষয়গুলো নিয়ে আপনার করা হবে। এই প্রশ্ন আসলে আপনাকে দলিল সংশোধন এবং দলিল সংশোধনের যে প্রিন্সিপাল বা নীতি সেটাও আলোচনা করতে হবে। সো আপনাকে প্রশ্নটা এইভাবে করতে হবে, লিখতে হবে। একই সাথে দলিল এরকম ভাবে বলে দিতে পারে দলিল সংশোধনের মামলা কে করতে পারে। দলিল সংশোধনের মামলা করতে পারে শুধুমাত্র দলিলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ, অর্থাৎ দলিলের দাতা গ্রহীতা। এখন কোন পক্ষ সিভিল মামলা তো আরো যদি সহজভাবে বলি, যে সিভিল মামলাতে কোন পক্ষ যদি মারা যায় তাহলে তার অধিকার তো নষ্ট হয় না, তার উত্তরাধিকারীরা মামলা করতে পারে। তো দলিল সংশোধনের মামলায় দলিলের পক্ষ, দলিলের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি অথবা দলিলের পক্ষের উত্তরাধিকারী, এই 3 শ্রেণীর ব্যক্তিরা দলিল সংশোধনের মামলা করতে পারে। মূল কথা কিন্তু এই একটাই, দলিলের পক্ষগণ। এখন ওই যে দলিলের পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, এইটা আবার কি? এটা তো আমাদের জানতে হবে, তাই না? এখন দলিলটা হয়েছে কোনো প্রতিষ্ঠানের নামে, ধরেন সেটা একটা, ধরেন হচ্ছে সিটি ব্যাংকের একটা সম্পত্তি, সেখানে দলিল ভুল হয়েছে, তাহলে সিটি ব্যাংক নিজে কি মামলা করতে পারবে? সিটি ব্যাংকের
পক্ষে তার স্বার্থ সংশ্লিষ্ট যিনি প্রতিনিধি আছে তিনিই মামলা করবেন, তাই না ভাইয়া? জি স্যার। তাহলে এক কথায় আমরা কিন্তু বলতে পারি যে দলিলের পক্ষগণই শুধু মামলা করতে পারে। এই কথাটা কেন বলছি, এইটার সাথে আর একটা প্রশ্ন হয় যে দলিলের বাতিলের মোকদ্দমা কে করতে পারে, দ্যাটস ওয়াই এই প্রশ্নটা আসে। তাহলে দলিল সংশোধন নিয়ে প্রশ্ন হলো কি, দলিল সংশোধন কখন একটি দলিল সংশোধনে মামলা করা যায়, উদাহরণ সহ আলোচনা করুন। দলিল সংশোধনের নীতি কি সেটাই আলোচনা করুন। দলিল সংশোধনের ক্ষেত্রে মামলা কে করতে পারেন বা পক্ষগণ কি হবেন আলোচনা করুন। এবং যে কথা বলছি যে দলিল সংশোধনের যদি মামলা, এই প্রশ্ন আসে না, তারপরে দলিল সংশোধনের মামলা যদি নির্ধারিত সময়ের মধ্যে করতে না পারেন তাহলে কিন্তু আপনার ঘোষণা চাইতে পারেন। ঘোষণা দুইটা বিষয় চাইতে পারেন। এক নাম্বার হলো সম্পত্তির অধিকার এবং পদের অধিকার নিয়ে যত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি ঘোষণা চাইতে পারেন। আর একটা প্রশ্ন হয় সেটা হচ্ছে চুক্তি রদ। এই জায়গায় কিন্তু পার্থক্য, যদিও চুক্তি সংশোধন এবং দলিল সংশোধন একই বিষয়, বাট চুক্তি রদ এবং দলিল বাতিল দুইটা দুই জিনিস। আবার এই দিকে একটু খেয়াল রাখবেন, একটা হলো চুক্তি রদ বা চুক্তি বাতিল, আর একটা হচ্ছে দলিল বাতিল, দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে 35 নম্বর সেকশন আর একটা হচ্ছে 39 নম্বর সেকশন, তাই না ভাইয়া? স্যার তাহলে আমরা তো স্যার বুঝলাম যে চুক্তি এবং দলিল সংশোধন শুধু 31 ধারা বলা আছে। হ্যাঁ, এটা আর স্যার জি চুক্তি আর রদ, জি, চুক্তি বাতিল 39 এবং 35 নম্বর সেকশন। জি, যখন দলিল বাতিলের কথা বলবেন স্পেসিফিকলি দলিল বাতিল 39 নম্বর সেকশন, আর চুক্তি রদ বা বাতিল যদি বলে তাহলে আপনাকে 35 নম্বর সেকশন ব্যবহার করতে হবে। 35 নম্বর সেকশন থেকে প্রশ্ন করে। 35 নম্বর সেকশনটা খুবই ইম্পর্টেন্ট সেকশন এবং 35 নম্বর সেকশনের বেশ কিছু তাৎপর্য আছে। চুক্তিটা কখন রদ করা যায়, একেবারে সেরকম প্রশ্ন। চুক্তি সংশোধন বা রদের ক্ষেত্রে আপনি উদাহরণ সহ আলোচনা করুন। চুক্তি সংশোধন যখন বলবেন তখন আপনাকে এই কথাটা 31 নম্বর সেকশনে আলোচনা করবেন, আর যখন চুক্তির রদের কথা বলবেন তখন আপনাকে সেকশনটা 35-এ নিয়ে যাবেন। যে কথা বলছি, আমরা দলিল সংশোধন হলো মাত্র তিনটা ক্ষেত্রে আমরা জানছি। নাম্বার 1, দলিলটা প্রতারণার মাধ্যমে অর্থাৎ ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, পারস্পরিক ভুল এবং দলিলটার উদ্দেশ্য, এই তিনটা বিষয় জানলেই আমাদের ক্লিয়ার। আর বাতিল কখন হবে অর্থাৎ চুক্তি রদ কখন হবে, সেই ক্ষেত্রেও আমাদের 35 নম্বর সেকশনে তিনটা বিষয়ের উপর আপনাদের খেয়াল করতে হচ্ছে, তাই না? যদি দলিলটা বাতিলযোগ্য বা বাদী কর্তৃক অবসানযোগ্য হয়, যে দলিলটাই আসলে বাতিলযোগ্য, সেক্ষেত্রে আপনি কি করবেন, দলিল বাতিলের জন্য চুক্তিটা রদ হয়ে যাবে। যে কথা আমরা বলছি যে প্রতারণার অভিপ্রায় মিথ্যা প্রলোভন দিয়ে যদি এরকম করেন তাহলে সেটা কি হবে, দলিল অবসান বা বাতিলযোগ্য বা বাতিল হিসেবে গণ্য করতে পারবেন। চুক্তিটা যদি অবৈধ হয়, যদি চুক্তিটাই অবৈধ হয় তাহলে একটা হচ্ছে বাতিল বা বাতিলযোগ্য, নাম্বার 2 হচ্ছে চুক্তিটা যদি অবৈধ হয়, অবৈধ চুক্তি কখনো আপনি কি করতে পারবেন না, বাস্তবায়ন করতে পারবেন না, সেটা বাতিলযোগ্য হয়। অর্থাৎ চুক্তিটা যদি বাতিলযোগ্য হয়, অর্থাৎ যে কথা বলছে যে চুক্তিটা যদি আপাতত দৃষ্টিতে মনে হয় যেটা এটা অবৈধ এবং বাদীর যে বিবাদী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি চুক্তিটা বাতিল চাইতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন আমাদের ওই দুইটা মিলে একটা প্রশ্ন হইতে পারে। এবং চুক্তি রদের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে কে, চুক্তি স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো পক্ষ করতে পারে, এবং শুধুমাত্র চুক্তির পক্ষ ছাড়াও অন্যভাবে যদি চুক্তির স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হয় তারাও কিন্তু মোকদ্দমা দায়ের করতে পারে। আমাদের একটা প্রশ্ন আসে যে একটা হিন্দু যৌথ হিন্দু পরিবারের ম্যানেজার কোনো চুক্তি সম্পাদন করলে উক্ত চুক্তি রদের জন্য ওই যৌথ পরিবারের যে কোনো একজন সদস্য কিন্তু মোকদ্দমা দায়ের করতে পারে, যদিও ওই চুক্তিতে কিন্তু তিনি পক্ষ ছিলেন না। কিন্তু যেহেতু যৌথ পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, দ্যাটস ওয়াই মামলা করতে পারে।
তাহলে 35 নম্বর সেকশন থেকে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হচ্ছে। নাম্বার 1, চুক্তিটা অবৈধ। নাম্বার 2, চুক্তিটা যদি বাতিলযোগ্য হয়, অর্থাৎ চুক্তিটাই যদি বাতিলযোগ্য হয় তাহলে কিন্তু চুক্তিটা যদি বাতিলযোগ্য বা বাতিল কর্তৃক বিলোপযোগ্য, আবার আপাতত দৃষ্টিতে যদি মনে হয় চুক্তিটা অবৈধ। নাম্বার 3 হচ্ছে আদালত কর্তৃক বিক্রয় বা ইজারা চুক্তির কার্য সম্পাদন ডিগ্রি ক্রেতা যিনি আছেন তিনি নির্ধারিত যে টাকাটা বা অর্থ পরিশোধ করার জন্য আদালত বলেছেন সেই অর্থ যদি উনি পরিশোধ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, চুক্তিটা বাতিল বা রদ হয়ে যাবে। চুক্তি রদের জন্য কি মামলা করতে পারেন, কিভাবে করতে পারেন, এই প্রশ্নগুলো ছোট্ট আকারে একটা প্রশ্ন হতে পারে। যে কথা বললাম, একটা প্রশ্ন এসেছিল জন্য এই কথাটা বললাম যে হিন্দু যৌথ পরিবারের পক্ষে যে কোনো ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে পারে। একটা প্রশ্ন এসেছিল বিবাদী বাদী এ, বিবাদী বি, সি, ডি এবং ই এর বর্গাকার বিবাদীর সত্য সংশ্লিষ্ট যে প্রশ্নটা নবম বিজ্ঞপ্তিতে এসেছিল, জ্ঞাত থেকে বাদী এ 9/9/78 সালে 10,000 টাকার বিনিময়ে 63 জমি লিখে দেয়। নিরীক্ষা ক্রমে বাদী অবগতিতে আসে যে তার খরিদা জমিতে বিবাদীগণ শুধুমাত্র 1/4 মালিক ছিল এবং সে কারণে অবশিষ্ট 3/4 জমির শর্ত অর্জন হয়নি। তাই বাদী বিবাদীর নিকট হইতে বিনিময় মূল্য হিসেবে 7,500 টাকা ফেরত পাওয়ার জন্য অর্থ মোকদ্দমা করেন। বিচারকালে যুক্তি উপস্থাপন করে যে মামলাটি সুনির্দিষ্ট প্রতিকার আইনে 35 নম্বর সেকশনের বাতিল এবং মূল মালিক এই দেশে ছেড়ে ভারতে চলে গেছে, যাবার কারণে 3/4 সম্পত্তি আসলে অর্পিত সম্পত্তিতে পরিণত হয়ে গেছে। দ্যাটস ওয়াই উক্তরূপ দাবির সমর্থনে কোনো সাক্ষী প্রমাণ উপস্থিত হয় নাই। বাদী কি চুক্তি রদের অজুহাতে বিনিময়কারী কিনা, এই ধরনের প্রশ্ন নবম বিজ্ঞপ্তিতে করেছি। 35 নম্বর সেকশন অনুযায়ী আমাদের চুক্তি রদের মামলা শুধু ওই 3টা কারণে করতে পারবেন, কিন্তু চুক্তি রদের ক্ষেত্রে ক্ষতিপূরণ চাইতে পারবেন না। মামলা বাদী নিজের ক্ষতিপূরণ চাইতে পারবেন না। দ্যাটস ওয়াই কিন্তু তিনি ক্ষতিপূরণ পাবেন না। যে বড় কথাবার্তা লিখেছে, এই কথাবার্তা আপনি যদি দেখেন একেবারে হতাশায় পড়ে যাবেন যে কি এত কথাবার্তা লিখলো, কিছুই তো বুঝতে পারলাম না। তো যত কথাবার্তাই লেখুক না কেন, প্রশ্নের উত্তর হচ্ছে স্পেসিফিকলি ওই 3টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। ওই 3টা বিষয়ের উপরে খেয়াল রেখেই আপনাকে মোকদ্দমা করতে পারবে কিনা, করতে পারবে সেই বিষয়টা। এখানে চুক্তি ক্ষতিপূরণের কথা বলেছে, ক্ষতিপূরণের মামলা তো আর চুক্তি রদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, তাই না? সেক্ষেত্রে মামলা করতে পারবে না, এক কথায় শেষ। সেটাকে আপনি আগে ঘটনাটা তুলে দিলেন, ইস্যুটা তুলে দিলেন, তারপর সিদ্ধান্ত জানাই দিলেন। সবগুলোই প্রথম কি করতে হয়, ঘটনাটা বলতে হয়, তারপর ইস্যু এবং তারপর সিদ্ধান্ত। তাহলে আপনার অ্যান্সারটা পরিপূর্ণ হবে। যে কোনো প্রবলেমেটিক প্রশ্ন ঘটনাটাকে আগে দেখে দেখে লিখবেন। মিস্টার এক্স অমুক অমুক এই করেছিল, ইস্যুটা কি, অমুক চাচ্ছে না, এই কথাটা মামলা করতে পারবে বা করতে পারবে না। আপনার সিদ্ধান্তটা জানাই দিলেন যে সিদ্ধান্ত এমন নম্বর সেকশন অনুযায়ী সিদ্ধান্ত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো দলিল বাতিল বলতে কি বোঝেন। দলিল বাতিল বলতে কি বোঝেন, যে কথা আমরা বললাম, কেন দলিল বাতিলের প্রার্থনা করা যেতে পারে, এরকম প্রশ্ন একেবারে খুবই প্রশ্নটা একেবারে কমন প্রশ্ন। এটা কখন বাতিলের আদেশ দেওয়া যেতে পারে আলোচনা করুন। কমন প্রশ্নগুলোর একটা প্রশ্ন হচ্ছে এগুলো। তাহলে 39 নম্বর সেকশনে একেবারে চূড়ান্ত কথা হচ্ছে দলিল বাতিল করতে হলে আপনাকে কে কে দলিল বাতিলের জন্য আবেদন করতে পারবে, যে কথা 39 নম্বর সেকশনে বলেছে যে দলিলটা বাতিল বা বাতিলযোগ্য যদি হয় সেক্ষেত্রে আপনি দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। অর্থাৎ দলিলটা যদি বাতিল বা বাতিলযোগ্য হয়, অর্থাৎ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে লিখিত যে দলিলটা সেটা বাতিল বা বাতিলযোগ্য হয় এবং যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে দলিলটা যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাহলে এমন গুরুতর ক্ষতি হবে, সেই ক্ষেত্রে দলিল বা দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে পারবেন।
এই কথা বললো আমাদের 39 নাম্বার সেকশনে। তাহলে কি কি কারণে দলিল বা দলিলটা দুইটা কন্ডিশন আমাদের ফুলফিল করতে হচ্ছে দলিল বাতিলের মোকদ্দমা করতে হলে, তাই না? নাম্বার 1, বুলেট পয়েন্ট গুলোকে মনে রাখবেন যে দলিল সংশোধনের ক্ষেত্রে কি মনে রাখতে হচ্ছে, চুক্তি রদের ক্ষেত্রে কি কথা মনে রাখতে হচ্ছে, আর দলিল বাতিলের জন্য কি কথা মনে রাখতে হচ্ছে। দলিল বাতিলের জন্য দুইটা কথা মনে রাখতে হচ্ছে, চুক্তি রদের জন্য তিনটা কথা মনে রাখতে হচ্ছে, দলিল সংশোধনের জন্য দুইটা কথা মনে রাখতে হচ্ছে। এরকম ভাবে কি 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 পয়েন্ট আছে আপনি মনে মনে ভাববেন এবং সাথে সাথে লিখবেন। খুব ইম্পর্টেন্ট কিছু কথা। সো 39 নাম্বার সেকশন অনুযায়ী দলিলটা যদি বাতিল বা বাতিলযোগ্য হয়, নাম্বার 2 হচ্ছে দলিলটা যুক্তিসঙ্গত। যদি যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে দলিলটা যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাহলে বাদীর ক্ষতি হবে, তখন দলিলটা বাতিল বা বাতিলযোগ্যর জন্য মোকদ্দমা আপনি করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে 3 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। 91 নম্বর আর্টিকেল অনুযায়ী কে কে মোকদ্দমা দায়ের করতে পারবে, এই প্রশ্নটা বিভিন্ন সময় আসে। সেটা হচ্ছে দলিল বাতিলের জন্য কে কে 39 নম্বর সেকশনে বাতিলের জন্য মামলা করতে পারে। দলিলের পক্ষগণ, প্রথম কথা দলিলের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণ যার বিরুদ্ধে দলিল বাতিল বা বাতিলযোগ্য। আর যে এই কথাটা হলো অতিরিক্ত যে যেই ব্যক্তি ওই দলিল দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, দলিলের পক্ষ না হয়েও তৃতীয় পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে ওই দলিল দিয়ে, তাহলে তিনিও দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। একটা প্রশ্ন এসেছিল, রেজিস্ট্রিকৃত একখানা দলিলের কোন একটি পক্ষ দলিল বাতিল করতে চাইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে তাকে কত নাম্বার সেকশনে মোকদ্দমা দায়ের করতে হবে, তিনি শুধুমাত্র দলিলটা ভুয়া এবং তার উপরে বাধ্যকর নয় এই মর্মে মামলা করতে পারবেন, আলোচনা করুন। এরকম প্রশ্ন আপনাকে করবে। আপনাকে তাহলে দলিল বাতিল করতে হলে দলিলটা বাদী পক্ষকে অবশ্যই প্রমাণ করতে হবে দলিলটা বাতিল বা বাতিলযোগ্য বা জাল, তার উপরে বাধ্যকর নয়, এই জন্য মোকদ্দমা দায়ের করতে হবে। আর যদি কোনো কিছু ভুয়া, দলিলটা জাল, এইগুলো যদি হয়, তার উপরে যে বাধ্যতামূলক নয়, তাহলে সেক্ষেত্রে আপনি ঘোষণাও চাইতে পারেন। তো এগুলো থেকে 2-3টা প্রশ্ন মিলে একটা প্রশ্ন করবে এবং একটা প্রশ্ন দলিল সংশোধন, চুক্তি রদ এবং দলিল বাতিল নিয়ে একটা প্রশ্ন হইতে পারে। যেমন একটা প্রশ্ন এসেছিল, আদালতে একটি দলিল তার উপরে বাধ্যকর নয় মর্মে ঘোষণায় অভিযোগ করেন, তাকে দাতা দেখান যে ক্ষয়ের দলিলে তিনি সম্পাদন করেন নাই, তর্কিত দলিলটা বাতিল না চাওয়া হলে আদালত মোকদ্দমাটা খারিজ করে দেন। আদালতের সিদ্ধান্তের সাথে কি আপনি একমত? সংশ্লিষ্ট বিধান আলোচনা করুন। কি হয়েছিল? জি স্যার। একমত, কারণ আপনার দলিল সংশোধনের জন্য মামলা করার কথা ছিল, আপনি কি করেছেন? ঘোষণা চেয়েছেন। আপনার তো তামাদি মেয়াদ আছে, তো তামাদি যেহেতু আছে তাহলে আপনি কেন ঘোষণা করবেন? দলিলটা তো রেজিস্ট্রেশন হয়েছে, বাতিল না চেয়ে আপনি ঘোষণা করেছেন, ঘোষণা চেয়েছেন। প্রশ্নটা অধিকাংশই বুঝতে পেরেছেন তো? প্রশ্নটা করেছিল 11তম বিজিএসসিতে যে ক আদালতে একটি দলিল তার উপরে বাধ্যকর নয় এইভাবে ঘোষণা চেয়েছেন। হ্যাঁ, আপনি ঘোষণা চাইতে পারেন, যখন যে কথা আমি গতদিনে বলেছি, আপনি আগে প্রথমত ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যান, উনি না মঞ্জুর করলে আপনি মিস কেস করে জেলা জজের কাছে যান, উনি যদি না মঞ্জুর করে তারপরে হাইকোর্টে যান। আপনি ম্যাজিস্ট্রেট সাহেব না মঞ্জুর করেছে, আপনি সোজাসুজি হাইকোর্টে গেছেন, এই তো হয় না। আপনার স্ট্যাটিউটরি ল একটা আছে, আপনার 3 বছর সময়ও দেওয়া আছে দলিল বাতিলের জন্য, আপনি সেটা না করে আপনি সরাসরি চলে গেছেন ঘোষণা চাইতে। কারণ আপনার তো চালাকি করছেন। কি চালাকি? গভর্নমেন্টকে ফি কম দিবেন, আপনি ডিক্লারেশন চাচ্ছেন 42 নম্বর সেকশনে 300 টাকা দিয়ে খালি একটা ডিক্লারেশন চাচ্ছেন, এই জন্য আপনি শুধু ডিক্লারেশন শুট করেছেন। কিন্তু কথা তো ওইটা না, আপনি একটা স্পেসিফিকলি তো ল আছে এখানে, সেই ল বাদ দিয়ে আপনি কি করেছেন? নতুন ভিন্ন ডিক্লারেশন চাচ্ছেন। দ্যাটস ওয়াই আপনি
তর্কিত দলিলটা বাতিল না চেয়ে যে ঘোষণা চাওয়া হয়েছে সেইটা আদালতের যে সিদ্ধান্ত দিয়েছে সে খারিজ করে দিয়েছে, কজ অফ অ্যাকশন নাই, ভুল ক্রমে করেছে, আদালতের যে সিদ্ধান্ত এটা সঠিক ছিল। এই হচ্ছে আমাদের দলিল বাতিল, দলিল সংশোধন, যুক্তি, এগুলো থেকে প্রশ্ন। তাহলে আমি বারবার কিন্তু সেকশন গুলো আপনাদেরকে বলছি যে দেখেন এই সেকশন গুলো থেকে প্রশ্ন কিন্তু হবে 5, 8, 9, 12, 21, 21 ক, 22, 27, 28, 31, 35, 39 যে প্রশ্নগুলো সেকশন গুলো পড়েছি সেই সেকশন থেকে বিভিন্ন কথা বলছি, সেই সেকশন থেকে প্রবলেমেটিক প্রশ্ন করছি। আর লাস্টে করবো আমরা 42 নাম্বার সেকশন। আর অস্থায়ী নিষেধাজ্ঞার প্রশ্ন কখনো অ্যাপ থেকে আসে না, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রশ্ন আসে না। অস্থায়ী নিষেধাজ্ঞার প্রশ্ন আসলে দেওয়ানি কার্য, বুঝতে পেরেছেন? সুতরাং অস্থায়ী নিষেধাজ্ঞা করতে বললে আমাদের পার্মানেন্ট ইনজাংশন কেন মঞ্জুর করা হয় আর কেন মঞ্জুর করা হয় না, এই ধরনের একটা যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয় 54 নাম্বার সেকশন থেকে একটা প্রশ্ন পড়ে, ওই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবং আর 56 নাম্বার কখন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করা হয়, 56 নাম্বার সেকশন। এই দুইটা সেকশন এবং 42 নিয়ে আমরা সুন্দরভাবে কথা বলে স্পেসিফিকলি লিফট একটা আমরা রিভিশন দিতে থাকবো, বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। আমাদের এটা স্পেসিফিকলি লিফট একটা প্রশ্ন কমন যে কথা বলছি ভাই 21, 12, 21, 22, 35, 31, 35, 39, ওইদিকে 42 যে কথা বললাম হচ্ছে কখন মঞ্জুর করা হয়, চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয় আর কখন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করা হয়। এই প্রশ্নগুলো যদি আমরা এই সেকশনগুলো থেকে যদি প্রশ্ন করি নিঃসন্দেহে কমন পড়ে যাবে একেবারে, এইগুলো থেকেই বারবার প্রশ্ন আসছে। তো আমরা ওই সেকশনগুলো নিয়ে আমরা আলোচনা করব আগামীকাল। তবে আমাদের গ্যাপ পড়ে গেলে পড়াগুলো ধরা বা পড়াগুলো নেওয়া কঠিন হয়ে যায়।